বাংলাদেশে ডক্টর ইউনূসের সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস? 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যে দেশের সেনাবাহিনীকে নিয়ে যখন তখন প্রশ্ন তোলা যায়। একটা বিতর্ক চলছে জনমনে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখার ফলে এটা ভালো হলো নাকি মন্দ হলো। আগামীকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক, যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে। সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে, এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে। হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে। দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত চাঞ্চল্যকর তথ্য, তার মূল উদ্দেশ্য সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের পরিকল্পনা কি, তিনি কি করতে চাচ্ছেন, দর্শক শ্রোতা অবশেষে সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কঠিনভাবে ফেঁসে গেছেন। এইদিকে সেনাপ্রধানের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছেন। দর্শক বেশি কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, সমস্ত কিছু জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা কি। দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। তবে সেই ক্ষমতাকে লাড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয়। আর প্রসঙ্গ হচ্ছে নোবেল। আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অং সান সু চির পরিণতি নিশ্চয়ই দেখছেন। কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তিনি তার একটা স্টেটাসে একটা টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচারণা থেকে দেখাতে পারি, যেটা তার ইচ্ছা। সম্প্রতি একটা টক শোতে তারই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল। খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন, এগুলোর কোনোটা মিথ্যা। তিনি আরো বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সাথে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই 9 মাসে। ভাই একটা মনে করছে, কয়েকদিন আগে দেখছি 250 কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আচ্ছা, তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে, না নেয় নাই। সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন, ডক্টর ইউনূস মুখে কলা দিয়ে বসে আছেন, উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না, বাকি উপদেষ্টারা তো বলেনি না। এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে, এখন হচ্ছে না, হচ্ছে রিয়েকশন কি হচ্ছে? এই যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের, আধা ঘন্টা থাকে, রিয়েকশন কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে, এন্টি ইন্ডিয়া। এটা খাচ্ছে এই দেশে এখন, কারণ এখানে পাকিস্তানপন্থীদের এখন জনপ্রিয়তা, অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তানপন্থীদের অবস্থানে আছে। সেখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বললে ভালো লাগে শুনতে। আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে 1000টা কারণ আছে, পয়েন্টে বলি। তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূস আদানির টাকা পরিশোধ করছেন, এমনকি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন। আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য। যে নানান আয়োজন, প্রচারণা, এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না। আবার ধরেন মেয়র ইশরাকের পদ নিয়ে আজকেও আসিফকে, তারপর হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে, রাজপথে। এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না। এই সরকারের মধ্যে কাউকে পদত্যাগ করতে দেখছেন? নো। নাহিদ এটা দলের স্বার্থে, তার ব্যক্তির স্বার্থে সে গেছে। আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না? আরে ভাই, সারা জীবন জেল জুলুম খাইটা, হুলিয়া খাইটা, রাজনীতি কইরা সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায়, সে পদত্যাগ করবে? আমরা ফ্রিতে পাই, এ করি না। এখন ডক্টর ইউনূসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনূস আসলে কি চান। কালকে কনক সারোর একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনি বলছিলেন যে ডক্টর ইউনূস কেন আসলে, মানে কবে তফসিল হবে, কবে নির্বাচন হবে, এই টাইমটা তিনি কেন বলছেন না। তার মানে ইচ্ছার ভিতরে খোট আছে। আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপিকে কালার টালার করতেছেন, আওয়ামী লীগের তো দিনই শেষ, তাহলে বিরাজনীতিকরণ, -2 ফর্মুলা, এগুলো সবাই ভাবছেন যৌক্তিক। কিন্তু
বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যে দেশের সেনাবাহিনীকে নিয়ে যখন তখন প্রশ্ন তোলা যায়, তার স্বচ্ছতা, তার কার্যক্রম, তার লক্ষ্য কি এবং কি করা উচিত না উচিত সেটা একেবারে অহরহভাবে বলে দেওয়া যায়। এটা যে একটা খুবই সেন্সিটিভ, এটা জাতীয় প্রতিরক্ষার একটা অংশ, এটা যে সিভিল না, এটা যে মিলিটারি, এই কথাটা সম্ভবত সাম্প্রতিককালে ভুলে গেছে, অনেকেই ভুলে গেছে। তো সেই কারণেই আজকে দেখলাম একটা শিরোনাম যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস। আচ্ছা, সার্জিস তো কোনো সরকারি লোক না, তো সার্জিসের কাছে কি ব্যাখ্যা দেবে? এই কথাটা শুনে মনে হয় যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে সেটা দেখতে চান। মানে কার কাছে ব্যাখ্যা দেবে? সেনাবাহিনীর কি ভূমিকা সেটা তো সরকারই বুঝবে। আর সেনাবাহিনী কি মানে এটা একটা পুলিশ বা সিভিল প্রশাসনের কোনো অংশ কিনা আমি বুঝলাম না। যে আমরা এত খেলো করে ফেলতেছি, যার ফলে সেনাবাহিনীর যে একটা গুরুত্ব, সেনাবাহিনীর যে একটা জাতীয় প্রতিরক্ষা একটা প্রতীক, সেই জায়গাটা আমরা গুলায় ফেলে আমরা একদম টান দিয়ে নামায় মাটিতে নিয়ে আসতেছি। এই জায়গা থেকে যদি আমরা বের না হই তাহলে বড় বিপর্যয় হবে। এত সস্তা করে ফেললে তখন কিন্তু সমস্ত আর কোনো প্রতিষ্ঠান আর আমাদের জাতীয় দুর্যোগ দুর্বিপাককে পাশে এসে দাঁড়াবে না। দেখেন কি ওনার হয়তো রাগ হয়েছে যে রংপুরের ঘটনায়, রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা চালানো হয়েছে, তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে, বরিশালে হয়েছে, লালমনিরহাটে হয়েছে। এই ঘটনায় ব্যাপারে কি কেউ করতে পারে মব তৈরি করে এরকম আইন নিজের হাতে তুলে নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারে? এই অধিকার কি কারোর আছে? এটা কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা প্রশ্ন না? যেহেতু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে সেনাবাহিনী, সুতরাং তারা এই বিষয়ে ইন্টারাপ্ট করেছে, তারা ঘটনাস্থলে গেছে এবং তারা সত্য মিথ্যা যাচাই করেছে। সেখানে সার্জিস আলমের কি ভূমিকা থাকতে পারে? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা গত 9 মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে? এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমের যদি কোনো কিছু জানা থাকে সেটা সরকারের কাছে জানবে, সরকার এটা ব্যাখ্যা করবে। কিন্তু আমরা এই যে প্রতিষ্ঠান ব্যক্তিকে টার্গেট করে করে যে মব তৈরি করতেছি, প্রশ্ন উত্থাপন করতেছি, এটা কি ভালো হচ্ছে? অদূর ভবিষ্যতে কি হবে? এই প্রতিষ্ঠানগুলো যদি প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলি তাহলে এইগুলো নিয়ে আমরা চলতে পারবো? আমাদের শেষ অবলম্বন কি এটা তো সবাই জানে, এবং সেই কাজটা কিন্তু সেনাবাহিনী বহু আগে থেকে করে আসছে। এবার যেই তার ভূমিকাটা কি জানতে চাইছে, তো ভূমিকাটা কি সেটা তো 5 তারিখেই তারা দেখাই দিয়েছে যে তারা জনতার উপর গুলি চালায়নি, বরং পরিস্থিতিটা এমন হয়েছে যে শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। তো এখন সেটা কি তারা একদম বলবে যে আমরা তো এই কাজ করছি? কার কাছে জবাবদিহি করবে? তাদের যা জবাবদিহি বা তাদেরকে যে পরিচালনা করবে সেটা সরকার আছে, অত্যন্ত নিরাপত্তা যেহেতু বিষয় আছে, সুতরাং সংশ্লিষ্ট জায়গায় তারা বলবে। তারা কি ডেকে ডেকে ওই এনসিপিকে ডেকে বলবে, জাসদকে ডাকবে, বিএনপিকে ডাকবে, জামাতকে ডেকে ডেকে কি সব ব্যাখ্যা করতে থাকবে যে আমরা এই করেছি তাই সেই করেছি? তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো ফ্যাসিস্ট যথেষ্ট সম্মানের জায়গায় রাখি। মানে সার্জিস আলম বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। ফ্যাসিবাদ বা সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র এগুলি সবই হলো রাজনীতির একটা অংশ। রাজনীতিকরা করবেন, আর সেনাবাহিনী করবে বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে। যদিও শেখ হাসিনা এই সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণ দলীয় কাজে ব্যবহার করছেন, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর দরকার এবং সেই কাজটাই হয়তো সেনাবাহিনী করছে। তো এখন ফ্যাসিবাদ বিরোধী লড়াই কারা করে? লড়াই করে হচ্ছে জনতা করে, রাজনৈতিক দলগুলো করে। সেই জায়গায় কি সেনাবাহিনী সরাসরি এসে তারাও কি মিছিল করে, মিটিং করে যে আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, আমরা ফ্যাসিবাদকে করবো না? আর ফ্যাসিবাদের সংজ্ঞা তো দিনকে দিন পাল্টাবে। আজকে হয়তো ফ্যাসিবাদী শক্তি হাসিনারা হইতে পারে, কালকে যে আর এক শক্তি হবে না। কালকে যদি সাপোজ তর্কের খাতিরে বলি, যদি ফ্যাসিবাদী শক্তি হিসাবে যে ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকারকে কেউ চিহ্নিত করে, তখন সেনাবাহিনী কি করবে? তো সেনাবাহিনীকে এইভাবে রাজনীতিতে টেনে আনা কি ঠিক? রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এই কথা বলেছেন। এটাও তো অনুচিত। সেনাবাহিনীকে নিয়ে আমি পোস্ট দিচ্ছি ইচ্ছা মতন এবং প্রশ্ন তুলতেছি, তো এটা যখন কি লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, তখন তারাও মনে করতে পারে যে তাই তো সেনাবাহিনী প্রতিনিয়ত সেও রাজনৈতিক দলের মতন করে বলবে যে আমরা আজকে তো ফ্যাসিবাদের দোষর অমুক অমুককে আটক করছি, অমুক অমুককে পিটাইছি, অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছি, এগুলি বলবে। এবং সেনাবাহিনী কি চায়? সেনাবাহিনী বলছে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসুক, আমরা তাড়াতাড়ি আমরা ব্যারাকে যাই। এই কাজটা আমাদের না, যার কাজ তার সেটা করা উচিত। সেনাবাহিনীর কাজকে সেনাবাহিনী জানে এবং সরকার নির্দিষ্ট করে রাখছে তাদের কার্যক্রমগুলো। জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকাল শনিবার রাত 12:30টার দিকে রংপুরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এবং জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। খবর পেয়ে রাত 1:30টার দিকে সেখানে যান ঘটনাস্থলে। সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত
2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি। এরপর আজ সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন। তার পোস্টটা নিচে তুলে ধরা হলো, যাক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এখন তারা খুবই গুরুত্বপূর্ণ শক্তি, ফলে ওনারা যা করবেন তা মানে সমস্ত গণমাধ্যমগুলো সবিস্তারে এই যে মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর কার্যক্রম অবস্থান দেখতে চান, এটা কে মানে সার্জিস আলম কোন মানে অথরিটির বলে সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলাচ্ছেন? আমি এটা বুঝলাম না দর্শক। আমি যদি বোঝার ঘাটতি থাকে আপনারা একটু সংশোধন করবেন কমেন্ট বক্সে। রাত পোহালেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক। আগামীকালকে বিএনপিকে ডাকা হয়েছে যমুনাতে। আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে। আজকে বিএনপিকে ডাকা হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে, বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরও বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে। সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে। তারা বলছেন যে বিএনপি নেতা, আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে 52টি রাজনৈতিক দল নির্বাচন চাই। গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে শতাধিক রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। এরকম পরিস্থিতি যখন ঘোলাটে হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে। এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার। যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কি সিদ্ধান্ত হবে? হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, অথবা বিএনপিকে যদি সমঝোতায় না নিতে পারে সরকার, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে। দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে, আইদার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনূসের পদত্যাগ। প্রফেসর ইউনূস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি পদত্যাগ করে চলে যাবেন? পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই। বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না, তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার। সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তারপরেও তারা চেষ্টা করবে। সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, অথবা প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, পদত্যাগ কোনো সমাধান নয়, আমি নির্বাচনটা দিয়ে বরং সসম্মানে বিদায় নিই, সেটাই ভালো সিদ্ধান্ত হবে, তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন। আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায়। সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31শে ডিসেম্বর না, সরকার যদি একদিনের জন্যও বিজয়ী হতে চায়, যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না, আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই কথা আমরা রেখেছি, আমরা 1 জানুয়ারি নির্বাচন দিয়েছি। এই ব্যাপারটা হলেও, ব্যাপারটা হাস্যকর হবে, কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে, কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে, সেই ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন, আচ্ছা মেনে নিই, কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবো, সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি, 1 জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি, বিএনপির কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি। সুতরাং সরকারের অবস্থানে অটুট আছে। এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। মোদ্দা কথা আলোচনা সেটা হচ্ছে যে আইদার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আইদার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারকে পদত্যাগ করতে হবে, পরবর্তীতে 90 দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে? কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে? সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার, তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে, গতকালকে নাকি তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে। এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তেজিত হয়েই কথা বলেছেন। বিএনপিকে নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথাবার্তা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন 5 আগস্টের পরে আপনার দল সারা দেশে যা করেছে সেটা আপনি চোখে দেখেন না, সেগুলোর কারণে দেশের অবস্থা, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, এরকম নাকি কথাবার্তা হয়েছে। যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই, কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে। সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে। এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে। যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। আবার
দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি। তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না। তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা, এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। খালেদ মহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়। তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে। হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশে নানান কর্মকাণ্ড চলতেছে। এই কর্মকাণ্ডের মধ্যে নাকি ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকতে চান, এমনই একটা গবেষণা করেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনারা বিস্তারিত ভিডিওতে শুনতে পারলেন। তাছাড়া আজকে আবার বিএনপি এবং ডক্টর ইউনূসের সঙ্গে একান্তভাবে বৈঠক হবে। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। দর্শক, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।